শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন গল্পকথার আজকের পর্বে। এবং আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি অর্চি রহমান। আর প্রতিদিনের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে আছে নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, দেশীয় ইলেকট্রনিক্স সরবরাহকারী প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপের কথা ইতিমধ্যে আমরা সবাই জানি, কেননা দীর্ঘ এই বছরে তাদের যাত্রাতে তারা তাদের সেই আস্থার জায়গাটা কিন্তু কনজিউমারদের মধ্যে, কাস্টমারদের মধ্যে তৈরি করে ফেলেছে। এবং আজকে এমন একজন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন যিনি মিনিস্টারের জন্ম লগ্ন থেকে সেই যাত্রা শুরু করেছেন। তার হাত থেকে অনেক কিছুই শুরু হয়েছে এবং সব কিছুর আসলে নীরব সাক্ষী বা সরব সাক্ষী তাকে আমি বলতে পারি। আজ আমাদের সাথে আছেন সোহেল কিবরিয়া, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, মিনিস্টার গ্রুপ। আজ কথা বলবো তার সাথে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? শুভ সন্ধ্যা, খুব ভালো আছি। আজকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকে ধন্যবাদ, এসএটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আমন্ত্রণ রক্ষা করে এসেছেন। এবং আমি শুরুতেই তো বলেছি, অনেকখানি বলেছি এবং দর্শকরা বুঝে গেছে যে আসলে একটি প্রতিষ্ঠান শুরু করা এবং সেই প্রতিষ্ঠানটি শুরু থেকে এখন অবধি এত সফলভাবে পরিচালনা করা, ব্র্যান্ডিংয়ে, মার্কেটিংয়ের ক্ষেত্রে বিষয়গুলো মাথায় রেখে চ্যালেঞ্জ নিয়ে কাস্টমারদের কাছে তাদের আস্থার জিনিসটি পৌঁছে দেয়া, এটা আসলে কতটা চ্যালেঞ্জিং? আসলে যে কোনো জিনিস শুরুর গল্পটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং থাকে। আর এই সবসময় কখনোই আমাদের আসলে যাত্রাপথটা কখনো স্মুথ থাকে না। সেই ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ নিতে হয়। নতুন কিছু করতে গেলে তো আসলে অনেক কষ্ট করতে হয়। শুরুর দিকটার কথা যদি বলতে হয়, আসলে মিনিস্টার গ্রুপের আপনারা জানেন মাদার কোম্পানি মাইওয়ান, এটি মিনিস্টার মাইওয়ান গ্রুপ, যার যাত্রা শুরু হয়েছিল 2002 সালে। আচ্ছা, আমরা অলরেডি কিছুদিনের মধ্যে 22 বছর পূর্তি করতে যাচ্ছি। অনেক 22টি বছর এই কোম্পানিটি কাজ করছে। তারই পথ পরিক্রমায় 13 সালে আমাদের শুরু হয় মিনিস্টার নামে একটি ব্র্যান্ড। আর এই মিনিস্টার ব্র্যান্ডের প্রথম যে চ্যালেঞ্জটি ছিল সেটা হচ্ছে এই ব্র্যান্ডের নামকরণ। আচ্ছা, আপনারা বুঝতেই পারছেন যে নামকরণ, মিনিস্টার নাম, এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি, অনেকে অনেক কথা বলেছে, অনেকে প্রশ্ন এই নামটা কেন হবে। তো আমাদের যিনি কর্ণধার কোম্পানির মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান মিস্টার রাজ্জাক খান, এম.এ. রাজ্জাক খান রাজ, তো উনি একজন আসলে স্বপ্নিক লোক। আচ্ছা, উনি যে কোনো বিষয়ে আগে থেকে দেখতে পান, আমার কাছে ভিশনটা থাকে। হি ইজ ভেরি ভিশনারি পারসন। তো উনি বলছিলেন যে দেখো, যে কোনো বিষয় নিয়ে যখন সমালোচনা হবে তখনই সেটি কিন্তু আলোচনায় চলে আসবে এবং খুব সহজে নামটি মানুষের কাছে পৌঁছে যাবে। যে যদি প্রেসিডেন্ট একটি ব্র্যান্ড হতে পারে, তাহলে মিনিস্টার কেন নয়? ওখান থেকে একটা ইন্সপায়ারেশন চলে এসেছে। ব্র্যান্ডিং, মার্কেটিং অনেকটা তখন থেকেই শুরু হয়ে যায়। তখন থেকে শুরু হয়ে যায়। এই নামটি যখন সিলেকশন শুরু হয়েছে, তার 13 থেকে আমরা মোটামুটি জুনের 1 তারিখে আমরা শুরু করি। তখন থেকে যাত্রা শুরু, অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে, নতুন করে মার্কেটিং প্ল্যান, অনেক কিছু এভাবে আর কি শুরু করা। কিন্তু শুরুটা যতটা কঠিন মনে হয়েছিল শুরু করতে পেরে, এবং যখন আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে তখন কিন্তু এটি খুব দ্রুত আমরা অগ্রসর হয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যারা কাস্টমার, কনজিউমার, তারা কিন্তু রিসিভ করেছে আমাদের, যেহেতু আমাদের একটি বড় ব্যাকগ্রাউন্ড। মাইওয়ান টেলিভিশন কিন্তু নাম্বার 1 ব্র্যান্ড, মার্কেট লিড করেছে একটি সময়। তো সেই ধারাটাকে আমরা অব্যাহত রাখতে পেরেছি। আমাদের প্রথম শুরু হয়েছে রেফ্রিজারেটর থেকে। রেফ্রিজারেটর আমরা মার্কেটে নিয়ে এসেছি এবং আমাদের প্রোডাকশন প্রথমে গাজীপুরে প্রোডাকশন শুরু হয়। গাজীপুরে আমাদের একটি ফ্যাক্টরি এখনো আছে ওটি। তার পরবর্তীতে আমরা শুরু করেছি 3 সালে, ময়মনসিংহে 3 সালে আমাদের একটি বৃহৎ পরিসরে একটি ফ্যাক্টরি যাত্রা শুরু হয়। সেখানে শুধু রেফ্রিজারেটরই নয়, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এছাড়া টেলিভিশন এবং কিচেন অ্যাপ্লায়েন্সের অনেক প্রোডাকশন হচ্ছিল। যেহেতু একদম শুরুর দিকের গল্প শুনছি, তাহলে আপনার যুক্ত হবার শুরুর গল্পটা আসলে একটু শুনতে চাই। মিনিস্টারের সাথে আপনি কি করে যুক্ত হয়ে গেলেন? আমারটা কিছুটা আপেক্ষিক বলতে পারেন। আমি আসলে পড়াশোনা করেছি, আমার সাবজেক্ট ছিল হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ। আচ্ছা, তো ম্যানেজমেন্ট, এইচআর, ওই রিলেটেড সাবজেক্ট আমার আসলে। তারপরে আমার আবার গল্প আর একটা ছিল বিষয় যে আমি আইসিএমে তো ভর্তি হয়েছিলাম। তো আমার একটা টার্গেট ছিল এক সময় যে আমাদের দেশে যা হয় আর কি, বিভিন্ন সময় ভীষণ চেঞ্জ হয়ে যায়। তো সময় অ্যাকাউন্টেন্ট হবার একটা প্ল্যান ছিল। আমি অ্যাকাউন্টিংয়ে খুব ভালো ছিলাম, অ্যাকাউন্টেন্ট হওয়ার একটা প্ল্যান ছিল। পরবর্তীতে আইসিএমএতে কিছুটা কয়েকটা লেভেল কমপ্লিটও করেছি। একটি সময় একটি ফাইন্যান্সিয়াল কোম্পানিতে কিছুদিন কাজও করেছি। সেটা কোন বছরে? সেটি হচ্ছে বলতে পারেন স্টুডেন্ট অবস্থাতে। এটা 2010-এর কথা। তখন থেকে শুরু করে একটি পর্যায়ে হঠাৎ করে আমার এক বন্ধুর মাধ্যমে মাইওয়ানে সিবি ড্রপ করা হয়। তো আমি
মাই ওয়ানে তখন মাই ওয়ান ছিল, তখন তো মিনিস্টার শুরু হয়নি, এটি 12 সালের কথা বলছি। 2012 সালে তখন আমি ওখানে যুক্ত হই। তো তখন আমি আসলে প্রথমে এইচআর এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, পরবর্তীতে আমাকে দায়িত্ব দেওয়া হয় কিছুটা ম্যানেজমেন্ট ট্রেনির মতো, মানে সব জায়গায় কাজ শিখছি। নবীন, তখন আমার এমবিএ শেষ হয়নি, এমবিএটা রানিং। আচ্ছা, তো তখন ওই নবীন তখন একেবারেই তরুণ, তখন একেবারেই তরুণ। তো আমি আসলে এই যখন থেকে আমার ছাত্র জীবন থেকে, অর্থাৎ যখন ইন্টারমিডিয়েটের পর থেকে আমি কোনো না কোনো কিছুর সাথে যুক্ত ছিলেন। আমি কিছু না কিছু করছি, কখনো ছাত্র পড়াচ্ছি, কখনো অন্য কোনো কাজ করছি, কিছু না কিছু, মানে সবসময় আমি অ্যাক্টিভ ছিলাম। নিজের আয় দিয়ে চলাটা একটা অন্যরকম মজা তখন থেকে আমি ফিল করছিলাম। যাই হোক, তখন থেকে আমার যেটা আপনি বলছিলেন যে গল্পটি, তো তখনই আমার এক বন্ধুর মাধ্যমে ওখানে আসি এবং এসে যুক্ত হয়ে মানে অনেক রকম ম্যানেজমেন্ট ট্রেনিং মতো সব অনেকগুলো কাজ শিখছি। শিখতে শিখতে একটি পর্যায়ে আমাদের কোম্পানিটি ভাগ হয়ে আমরা একটি পরিবর্তন আসে। পরিবর্তনের ফলে আমরা আমাদের অফিসে ভাগ হয়ে যায়। তো আমাদের অফিস চলে আসে বিজয় সরণি থেকে বনানীতে। ওখানে এসে আমরা 1 বছরে 12তে এটা হয়। 13 সালে আমরা ভাগ হয়ে আসার পরে আমাদের একটা চিন্তা আসে, আমরা নতুন একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল যদিও, তো আমরা নতুন করে শুরু করব, রেফ্রিজারেটর থেকে আমরা শুরু করি। আচ্ছা, এবং নতুন করে সেই পরিকল্পনার গল্পে ফিরছি, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসি। ধন্যবাদ। প্রিয় দর্শক, গল্প কথায় দিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সোহেল কিবরিয়া, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, মিনিস্টার গ্রুপ। চলে যাচ্ছি আবারও গল্পে, এবং ঠিক যেখানে গল্পে ছিলাম, আপনি যখন শুরুর কথাগুলো বলছিলেন এবং তখনকার চ্যালেঞ্জগুলো বলছিলেন এবং কি কি প্রোডাক্ট নিয়ে কাজ হয়েছে সেটা বলছিলেন, একটু সেই সময়টাতে আবারও ফিরে যেতে চাই। হ্যাঁ, বলছিলাম আমাদের 2013 সালের গল্প। 13 সালে আমরা শুরু করেছিলাম রেফ্রিজারেটর মার্কেটিং, প্রোডাকশন, মার্কেটিং। যে কোনো কাজে একটা বড় চ্যালেঞ্জ থাকে, সেই সময় আমরা অনেক বড় বড় কিছু চ্যালেঞ্জ অতিক্রম করেছি। 13 সালের 10ই মার্চ আমি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাই যে মার্কেটিং ব্র্যান্ড, আমাদের কোম্পানিতে অ্যাকচুয়ালি তখন ওরকম করে অর্গানাইজড কোনো ব্র্যান্ড ডিপার্টমেন্ট ছিল না। তো তখন শুরু হয় যে আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমি একটা টিম বিল্ড আপ করা শুরু করলাম আস্তে আস্তে। যদিও আমি নবীন ছিলাম, তো আমার শুরু থেকে একটি বিষয় ছিল যে আমি কাজ করে করে শেখার একটা অভিপ্রায় আমার সবসময় ছিল। তো সেই ধারাবাহিকতায় আমি শিখতে, আর যেহেতু স্টুডেন্ট অবস্থায় অনেক সংগঠনের সাথে যুক্ত ছিলাম, তো সংগঠন করলে তো অনেক রকমের কাজ করতে অ্যাক্টিভ থাকে তারা সব সেই সময়। সমস্ত কাজগুলো থেকে আস্তে আস্তে কাজের মধ্যে আমাদের কোম্পানির চেয়ারম্যান তিনি এক প্রকার আমাকে দায়িত্বটা দেন। আচ্ছা, এবং সেখান থেকে যাত্রা শুরু। তারপরে আমার নতুন ব্র্যান্ড নিয়ে কাজ করা করতে 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 আজকের অবস্থা আর কি। আর বলছিলেন প্রোডাক্ট, তখন আমরা শুরু করেছিলাম রেফ্রিজারেটর থেকে। রেফ্রিজারেটর পরবর্তীতে আমরা একটা একটা করে প্রোডাক্ট আমাদের বাড়তে থাকে, যে গাজীপুরে প্রোডাকশন হতে থাকে। গাজীপুর থেকে আমরা অনেক বড় পরিসরে যাত্রা শুরু করি ময়মনসিংহের 30 সালে, যেটি এখন একটা হাইটেক পার্ক, বিশাল একটি গ্রিন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি, সেখানে অনেক লোক কাজ করছে। ওখানে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনের মধ্যে আবার অনেক রকম ক্লাসিফিকেশন আছে, স্মার্ট বেসিক এলইডি টেলিভিশন, স্মার্ট টেলিভিশন, কিউএলইডি, ওএলইডি, গুগল টিভি, এরকম অনেক রকমের টেলিভিশন। এছাড়া কিচেন অ্যাপ্লায়েন্সের অনেক রকমের প্রোডাক্ট আছে, যেমন ধরুন হোম আমাদের যেমন রাইস কুকার, ব্লেন্ডার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটল, এরকম অনেক অসংখ্য প্রোডাক্ট। আসলে দৈনন্দিন জীবনে যা যা লাগে সবকিছুই আছে। এবং এই প্রোডাক্টের ক্ষেত্রে কি আসলে নতুন কোনো পরিকল্পনা এই বছরটাতে গ্রহণ করা হচ্ছে বা কোনো ভাবনা কি আছে? আমরা আসলে এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর নিয়ে একটি বড় পরিকল্পনা ভাবছি, কারণ এগুলো আসলে আমাদের এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে পরিবর্তনশীল, টেকনোলজির সঙ্গে প্রতিনিয়তই আপগ্রেড করতে হয়। তো আমাদের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারের কথা বলছিলাম, এয়ার কন্ডিশনারকে অনেক রকমের ইনোভেশন নিয়ে আসা হচ্ছে, অলরেডি মার্কেটে এসেছে। যেমন ডুয়েল ইনভার্টার টেকনোলজির কারণে এখানে কিন্তু অনেক রকমের সুবিধা আছে। যেমন ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে, যেটা 66%-এর কাছাকাছি বা তারও বেশি ইলেকট্রিসিটি বিল কম। এক্ষেত্রে অনেক স্মার্ট ফিচার আছে, যার ফলে এয়ার কন্ডিশনারের স্পেশাল কিছু কাজ আছে। যেমন ধরুন এটি সেলফ ক্লিনিং আছে, এটি একটি নির্দিষ্ট সময় পরে এটা সেলফ ক্লিনিং করা যায়, নিজে নিজে ক্লিনিং হয়ে যাবে। তারপরে আপনি চাইলে এটাকে
আপনি যে লাইটটা জ্বলে, আমাদের একটা নাম্বারিং যে লাইট থাকে, লাইটটা কিন্তু আমরা ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারি। এরকম কিছু অপশন আছে। সময়ের সাথে সাথে আসলে আরো আধুনিক হবে, তথ্য প্রযুক্তি যতটা সময় যাবে মডার্ন আকারে আসলে মানুষের কাছে পৌঁছে যাবে, এবং গরম বাড়ার কারণে কিন্তু এসির চাহিদা অনেক বেড়ে গেছে। আর সেই সাথে এখন দেশীয় যে ইলেকট্রনিক্স কোম্পানিগুলো আছে তারা তো কাস্টমারদের সাধ্যের মধ্যে আসলে আনার চেষ্টা করছে। এই বিষয়টা নিয়ে যদি একটু জানতে চাই আপনার। হ্যাঁ, আসলে এয়ার কন্ডিশনার নিয়ে যেটা বলছিলাম যে আমরা এয়ার কন্ডিশনার নিয়ে যে পরিকল্পনা করছি এবং সাধ্যের মধ্যে আমরা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যে কাজটি করছি সেটি আমরা আমাদের অব্যাহত আছে। আর এখন এয়ার কন্ডিশনারের দামটাও কিন্তু অনেক বেশি নাগালের মধ্যে এসেছে, এবং প্রোডাক্টের কোয়ালিটি একটা অবশ্যই বড় বিষয়। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে কিন্তু যেহেতু টেকনিক্যাল প্রোডাক্ট, অনেক ইম্পর্টেন্ট পার্ট আছে, যেমন বিটিইউ আপনি কতটুকু বিটিইউ আসলে এটা এক্স্যাক্টলি কেউ কিন্তু মেজর কাস্টমারের পক্ষে সম্ভব না মেজর করা। তা আমরা 100% বিটিইউ এনশিওর করছি যে একটি রুমে কতটুকু আমরা টন যেটাকে বলি, যেমন আমরা বলছি আমাদের হলো 12,000 বিটিইউতে 1 টন, এটা কিন্তু সবাই মেনটেন করছে না, আমরা 100% মেনটেন করছি। 1.5 টনে হচ্ছে 18,000 বিটিইউ, আর 2 টনে হচ্ছে 24,000 বিটিইউ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা যদি ঠিকমতো বিটিইউ না দেওয়া হয় সেটা কিন্তু ঠিকমতো তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করবে না, এটা অনেক বড় বিষয়। সেলফ ক্লিনিং সিস্টেম আছে আমাদের এখানে, যেটি আমি আগেই বলছিলাম। এছাড়া আছে ব্যাকটেরিয়াল কোল্ড প্লাজমা, যার ফলে কি হয়, এটা বাইরের যে আর্দ্রতার সঙ্গে এবং বাইরের যে দূষিত বাতাসগুলো আছে তাতে সেটাকে কন্ট্রোল করে। এরকম স্পেশাল কিছু ফিচার এবং স্মার্টফোন থেকে কন্ট্রোল করা যায়, যেটা ফিচার তো অবশ্যই। পাশাপাশি আমাদের ইনভার্টার ছাড়া নন ইনভার্টার এয়ার কন্ডিশনারও আছে, যেগুলোর কোয়ালিটি অনেক ভালো, যেগুলো ইলেকট্রিসিটি অনেকের থেকে আমাদের কম আসে, এবং সেক্ষেত্রেও এটা অনেকটাই নাগালের মধ্যে আনবার জন্য আমাদের আরো কিছু প্রক্রিয়া আছে, যেটি হচ্ছে কিস্তি সিস্টেম, কিস্তি যেটাকে বলা হয়, সহজ কিস্তি সুবিধা আমরা দিচ্ছি। 6 মাসে, 36 মাস পর্যন্ত কিস্তি দিতে পারে। তারপরে ব্যাংকের মাধ্যমে ইএমআই করা যায়, ইএমআইটাও আমাদের খুব সহজ একটি সুবিধা আছে। যে কোনো মধ্যম আয়ের মানুষ, এখন স্বল্প আয়ের মানুষও ইচ্ছে করলে একটি এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারে। আর রেফ্রিজারেটর ব্যাপারটাও ঠিক সেরকম, আমাদের রেফ্রিজারেটরের কোয়ালিটি অনেক ভালো, সেটা যারা ব্যবহার করেছেন তাদের কাছ থেকে ফিডব্যাক। আর এয়ার কন্ডিশনারের কথা বলছিলাম, এখন পর্যন্ত আমাদের এয়ার কন্ডিশনার যারা ব্যবহার করেছেন তারা কিন্তু অনেক বেশি হ্যাপি, এবং ওটার কালার কখনো ফেড হবে না, এবং ডিজাইনটা এক্সেপশনাল, এবং সাইজ বেশ বড়। ওকে, চমৎকার। এবং আসলে এই যে ব্র্যান্ড কমিউনিকেশনের যে বিষয়টা, আমি সেটাতে একটু ঢুকতে চাচ্ছিলাম, এবং সে বিষয়ে অনেক কিছুই তো জানবার আছে। আবারও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে এসে ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন নিয়ে শুনবো। প্রিয় দর্শক, গল্প কথায় নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সোহেল কিবরিয়া, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, মিনিস্টার গ্রুপ। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। যে গল্পে ছিলাম, এবং বিরতির আগে আমি বলছিলাম যে ব্র্যান্ডিং আর কমিউনিকেশন, এই দুটো ব্যাপার আসলে একটা প্রোডাক্টের জন্য সবকিছুই ভূমিকা রাখে এখানে। সো সেক্ষেত্রে যদি এই প্রশ্নটি মাথায় চলে আসে যে আপনার টিমকে আপনার লিড করতে হচ্ছে, নানা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, নতুন নতুন চ্যালেঞ্জ প্রতি মুহূর্তেই ফেস করতে হয় সাধারণত, সেক্ষেত্রে আসলে আপনার টিমকে লিড করতে আপনার কি কি গুণ থাকতে হয় বলে আপনি মনে করেন, বা যে কারণেই কোন ধরনের গুণ থাকা প্রয়োজন বলে আপনার মনে হয় যদি সে ব্র্যান্ডিং বা কমিউনিকেশনে কাজ করতে চায়? আসলে যে কোনো টিমকে লিড করবার জন্য কিছু কোয়ালিটি তো অবশ্যই থাকতে হয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়ালিটি, সেটি হচ্ছে যে আমাকে বস না হয়ে লিডার হতে হবে। আচ্ছা, বস এবং লিডারের মধ্যে একটা মেজর পার্থক্য আছে। আপনারা জানেন যে বস বলে যায় করো, আর লিডার বলছেন যে আশা করি, এবং তাদের সঙ্গে একটা গুড রিলেশন বিল্ড আপ করাটা কিন্তু অনেক বেশি জরুরি। আমার কিন্তু খুব ছোট একটি টিম, আমি সেই টিমটিকে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, এবং প্রত্যেকটি মানুষই কিন্তু তৈরি হচ্ছে আমার টিমের। এবং তার আরেকটি জিনিস আমরা অনেকেই যেটা ভুল করি, সেটা হচ্ছে টিমমেটদেরকে তৈরি করি না আমরা, সব সময় ক্ষমতাটাকে নিজের কাছে রাখবার চেষ্টা করি। কিন্তু আমি যে কাজটি করি সেটা হচ্ছে আমার প্রত্যেকটি টিমমেটকে তৈরি করবার চেষ্টা করছি, মানে আমার যেন রেপ্লিকা হিসেবে তৈরি হয় তারা। এবং আপনি যখন নবীন হিসেবে কাজ শুরু করেছিলেন, এখন আপনার টিমে আসলে নবীন কেউ কাজ করতে এলে আপনি কতটা অনুপ্রেরণা দেন? অবশ্যই আমি তাকে প্রথমেই ফ্রিডম দিয়ে দিই, তুমি কি চাও, তুমি কি কাজ করতে চাও। তাদের সঙ্গে রিলেশনটা তৈরি করি, আগে প্রথমত রিলেশন তৈরি করে তার মধ্যে ভয়টা দূর করি যে আমি তোমার বস না,
আমি তোমার মেন্টর, আমি তোমার লিডার। লিডার যেভাবে শেখায়, আমি হাতে ধরে ধরে কাজ শিখাই ছেলেদেরকে, মানে আমার টিমমেটদেরকে। একদম যেমন ধরুন একটা ডিজাইন করতে হবে, যে আইডিয়াটা কীভাবে হবে, এই আইডিয়া তুমি কি করবে, এইভাবে করবে, এটা এই কনসেপ্ট। মনে করেন ভুল করেছে, ভুল করলে অনেকে রাগারাগি করে, আমি কিন্তু কখনো রাগ করি না, আমি তাকে গাইড করি যে এটা এভাবে না করে এভাবে করো, মানে পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং নবীন যারা আছে তারা আসলে তারা তারা একটা ট্রেনিং সেন্টার হিসাবে এটাকে আসলে তাদের কাছ থেকে তাদের কাছে মনে হয় যে আমি শিখতে এসেছি। আমার যারা টিমমেট তারা এটা সবসময় এটা প্রকাশ করে, অনেক সময় আমার অ্যাবসেন্সে প্রকাশ করে, যে এখানে আসলে উনি একজন ভালো মেন্টর হিসেবে আমাদেরকে কাজ শেখায়। একটা বিষয় হলো ফ্রেন্ডলি হতে হবে, তবে ফ্রেন্ড হওয়া যাবে না, ওই জিনিসটা অবশ্যই খুব দামি একটা কথা বলেছেন। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি যে যারা আসলে মার্কেটিং বা ব্র্যান্ড নিয়ে কাজ করে, বিভিন্ন সেক্টরে কাজ করে, তারা খুব ছোটবেলা থেকেই হয় খুব এক্সট্রোভার্ট থাকে বা খুব কমিউনিকেট করতে পছন্দ করে, বা পড়ালেখার পাশাপাশি, যেমন আপনি বলছিলেন যে আপনি টিউশনি করতেন এবং নানা রকমের কাজকর্ম করতেন, এবং এগুলো ছাড়াও আরো নানা রকমের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে। আপনি আসলে ছেলেবেলায় কি কি করেছেন? আসলে ছেলেবেলা তো অনেক বড় একটি সময়, জন্ম থেকে শুরু করে শৈশব, কৈশোর এবং আমার বিশ্ববিদ্যালয় জীবন এবং এখন কাজের সময়টা, পুরো ব্যাপারটাই কিন্তু একটি সার্কেল, ধাপে একটি চক্র। তো একদম আমার আসলে জন্ম হয়েছে গ্রামে, নানু বাড়িতে। তো জন্মের পরে কিছুদিন ওখানে থাকা, বেড়ে ওঠা, তারপরে আমি কিন্তু আমার একটা এমন বিষয়, ট্রানজেকশনগুলো মানে জীবনের অতিক্রমগুলো, একটি ধাপের পর একটি ধাপের যে উত্থান পতনগুলো আমি অনেক কাছ থেকে দেখেছি। গ্রামের পাঠশালায় আমি পড়েছি। আচ্ছা, গ্রামের পাঠশালা যে একটা এখন সিনেমা মুভিতে দেখা যায় যে পাঠশালায় পড়ারও স্বাদ আমি পেয়েছি, অল্প কিছুদিন যদিও। তারপরে আবার গ্রাম থেকে শহরে চলে আসলাম, সেখানে এসে পড়াশোনা শুরু করা, ওখান থেকে আবার অতিক্রম করে আবার ওখান থেকে আবার আরেকটি ধাপ অতিক্রম করা, করতে করতে কলেজ সময়টা শেষ করা, যেটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে, আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেই আমার একটি নতুন রকমের মোড় নেওয়া জীবনে, যে অনেক কিছুর মধ্যে যুক্ত হয়ে যাই। প্রথমত আমি, সেটা কি কালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে নাকি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সাথেই? শুধু বিভিন্ন সাংগঠনিক পাশাপাশি কালচারাল। আচ্ছা, আমি আসলে একদম ছোটবেলা থেকেই আমি কিছু লিখতে, কিছু জানতে খুব পছন্দ করতাম। টুকটাক কবিতা লেখার অভ্যাস ছিল সেই একদম ছোটবেলা থেকে। সাংগঠনিক কাজ করতে আমার অনেক ভালো লাগতো। যে আমি যখন প্রাইমারি লেভেলের স্টুডেন্ট, তখন আমি ক্লাসে লিড দিতাম। আমি স্কুলের কোনো স্পোর্টস প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামে দেখা যেত যে আমাকে দায়িত্ব দিত, যে ক্লাস মনিটর কিংবা ওই যে স্বেচ্ছাসেবকের যে বিষয়টি। আমি ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করেছিলাম, যে ওখানে আমাদের ওই স্কুলে নির্বাচন হয়েছিল অনেক 7-এ যখন পড়ি, সেই নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয় হয়েছি। মানে একটা সাংগঠনিক ব্যাপার, লিডিং এর একটা ব্যাপার ছিল তখন থেকে, লিডিং এর বিষয়টা আমি আসলে বলছিলাম যে ছোটবেলা থেকে কিন্তু ওই বিষয়টা গড়ে ওঠে। এবং আপনি যেমনটা বলছিলেন যে লেখালেখি করতেন, ভালোবাসতেন লেখালেখি, কাজটা উপভোগ করতেন, এবং এখনো নিশ্চয়ই লেখালেখি করেন। এবং আজকে আমার এই আবদারটা আছে আপনার কাছে, যে আপনার লেখা কোনো কবিতা যদি আমাদেরকে 2 লাইন পড়ে শোনাতে বলি, তাহলে কোন কবিতাটা পড়ে শোনাবেন? আমার লেখা কবিতা আসলে না শুনিয়ে আমি আমার প্রিয় কোনো কবিতা শোনালে ভালো হয়। হ্যাঁ, সেটাও তাহলে শুনবো। এবং তার আগে আসলে আপনাকে অভিনন্দন জানাতে চাই, এবং এই যাত্রা যেন আরো শুভ হয় সেই প্রত্যাশা রাখছি। আর আজকে গল্প কথায় আসবার জন্য অনেক ধন্যবাদ জানাই। আস্তে আস্তে আসলে একেবারেই শেষের দিকে চলে এসেছি, আয়োজনটা শেষ করতে হবে। কবিতা শুনতে শুনতে বাড়ি যাব, তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, এবং আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি গল্প কথার আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন। কোন কবিতাটা শোনাচ্ছেন তাহলে? আপনার প্রিয় কোন কবিতাটা? পড়ছি নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথুলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে,